সালমান ভাইয়ের একটি সিনেমা প্রচণ্ড ভালো লাগতো, জীবন সংসার, যেখানে তার অ্যাক্টিং, তারপরে তাদের যে রোম্যান্টিক সিনগুলো, ডায়লগগুলো এত টাচ করতো। আমি যখন প্রথম নায়িকা হই তখন আমি এই সিনেমাগুলোকে অনেক বেশি ফলো করেছি। ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। 29 বছর আগে তার রহস্যময় মৃত্যু আজও কোটি কোটি ভক্তের কাছে এক হাহাকার হয়ে আছে। সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই দেশ জুড়ে আবারও আলোচনায় উঠে আসেন তিনি। এমন পরিস্থিতিতে ভাইরাল হয়েছে খলনায়ক অভিনেতা ডনের সঙ্গে সালমান শাহর স্ত্রী সামিরার একটি অন্তরঙ্গ ছবি। আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দীর্ঘ 29 বছর পর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হলেও তার মধ্যে অন্যতম আজিজ মোহাম্মদ ভাই। বাইরে উঠানের মধ্যে চাচি নজরুল, সোহানুর রহমান, সোহান, রাজীব এরা সব জড়িত। এই সুকুমার রঞ্জন এরাই কিন্তু ইন্ডিয়ান মানুষ দিয়ে, এরা সামিরার সাথে পুরা গ্রুপ হইয়া এরাই মাস, এরা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জড়িত, দুইটা একটা মানুষ ছাড়া। আচ্ছা, আমি তো জানি না, আমি বারান্দায় পরে লুটোপুটি খাচ্ছিলাম, তখন দেখলাম রাজীবের বউ দেবী, পরে দেখছি, আমি প্রথম তো আমার মনে নাই, আমার পাশে বসা ছিল এই দেবী, কিন্তু পরে আমার নামে অনেক বাজে কথা বলছে, তাকে দিয়ে বলানো হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে। প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। আজকে কথা বলবো বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ, যার মৃত্যুর প্রায় 29 বছর হয়ে গেছে, কিন্তু তার মৃত্যুর পরেও তার মৃত্যু নিয়ে রয়েছে শঙ্কা, নানানভাবে তোলপাড় সৃষ্টি হয়েছে সারা দেশে। সালমান শাহর ভক্ত এবং সালমান শাহর মায়ের নীলা চৌধুরীর আপ্রাণ প্রচেষ্টায় অবশেষে হত্যা মামলা থেকে আত্মহত্যা মামলা থেকে আবার হত্যা মামলা আমলে নিয়েছে আদালত। সেটার জন্য ইতিমধ্যে কিন্তু প্রায় 11 জনকে আসামি করা হয়েছে। তারা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে সেজন্য বাড়তি সতর্কতা জারি করেছে সরকার। এবার সেই বিষয়টা নিয়ে কিন্তু সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। অনেক তথ্য ফাঁস হচ্ছে সালমান শাহর স্ত্রী সামির এবং ডনের, অনেক গোপন ভিডিও ভাইরাল হচ্ছে, রীতিমতো তাদের অনেক গোপন ছবি, অনেক ধরনের তথ্য রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। দর্শক, আমরা সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আর বেশি কথা না বলে আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা পরবর্তী আপডেটগুলো, সালমান শাহ পরবর্তী আপডেটগুলো আমরা একটু এখানে বিস্তারিত দেখব। ঢাকাই সিনেমার উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ। 29 বছর আগে তার রহস্যময় মৃত্যু আজও কোটি কোটি ভক্তের কাছে এক হাহাকার হয়ে আছে। সালমান শাহর অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপ নেওয়ার পর থেকেই দেশ জুড়ে আবারও আলোচনায় উঠে আসেন তিনি। এমন পরিস্থিতিতে ভাইরাল হয়েছে খলনায়ক অভিনেতা ডনের সঙ্গে সালমান শাহর স্ত্রী সামিরার একটি অন্তরঙ্গ ছবি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ কেরিয়ার তুঙ্গে থাকা অবস্থায় 1996 সালের 6 সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার মৃতদেহ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন, কিন্তু সালমানের মা নীলা চৌধুরীর দাবি তাকে খুন করা হয়েছে। দর্শক প্রিয় নায়ক সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘ 29 বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত 21 সেপ্টেম্বর রমনা থানা দায়ের হওয়া এই মামলায় 12 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই এবং চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম রয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সালমান শাহর মৃত্যুর পর বিনোদন ম্যাগাজিনে ওই সময়ে বেশ কয়েকটি ছবি ছাপা হয়েছিল। সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে সেই সময়ের পত্রিকার অংশবিশেষ। এর মধ্যে দেখা যায় অভিনেতা ডনের সঙ্গে স্পষ্ট করে সামিরার একটি ছবি, যেখানে ডন বসে আছেন এক পাশে আর সামিরা অন্য পাশে বসে ম্যাগাজিন পড়ছেন। আরও একটি ছবিতে ডনকে দেখা গেছে অন্তরঙ্গ অবস্থায় একজন নারীর সঙ্গে। নানা সময়ই দাবি করা হয়েছে এটিও সামিরার ছবি। ডিভোর্স শব্দটি সালমানের মৃত্যু ফাঁদ, এই শিরোনামে অপরাধ চক্র সাময়িকীতে বেশ কয়েক বছর আগে প্রতিবেদন করা হয়।
সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি জুড়ে দেওয়া হয়, তার মধ্যে ভাইরাল হওয়া ওই ছবিটিও ছিল। এদিকে ছবিটিতে ডনের সঙ্গে যে নারীকে দেখা যায় সেটি তিনি নন বলে দাবি করেছেন সামিরা। এই বিষয়ে তিনি জানান, এটা আশা ভালোবাসা নামে একটি সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে ওই ছবিতে দেখা যায় ওটা তিনি নন, ওটা নায়িকা সাবরিনার সঙ্গে ডনের ছবি। ওই ছবিটা সালমান ভেন্টিলেটরের ফাঁক দিয়ে তুলে ডনের সঙ্গে দুষ্টুমি করেছিল। এরপর ডন ওই ছবি নেয়ার জন্য সালমানের পেছনে 3 দিন ঘুরেছিল। শেখ ফরিদ, এটিএন নিউজ। আমি প্রথম থেকে বলেছি আমার ছেলেকে খুন করা হয়েছে এবং পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। দীর্ঘ 29 বছর পর অপমৃত্যু মামলা রূপ নিয়েছে হত্যা মামলায়। সালমান শাহ হত্যা মামলায় 11 জনকে আসামি হিসেবে উল্লেখ করা হলেও তার মধ্যে অন্যতম আজিজ মোহাম্মদ ভাই। ঘুরে ফিরে আলোচিত এই হত্যাকাণ্ডে আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম সামনে এসেছে বারবার। শুধু সালমান শাহর ঘটনায় নয়, 90 দশকের আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলাতেও এই আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম উঠে আসে। শোনা যায় সালমান শাহ মারা যাওয়ার আগে একটি পার্টিতে সালমান শাহের স্ত্রী সামিরাকে চুমু দেন আজিজ। এতে ক্ষিপ্ত হয়ে সকলের সামনে আজিজকে চর মারেন সালমান শাহ। এটাকে মোটিভ হিসেবে ধরেন অনেকেই। সে সময় সালমান শাহ হত্যাকাণ্ড নিয়ে 2 বার জিজ্ঞাসাবাদ ও করা হয় আজিজ মোহাম্মদ, কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়। কে এই আজিজ মোহাম্মদ ভাই, যাকে নিয়ে আছে নানা গল্প, নানা রহস্য, আর এসব গল্পের বেশিরভাগই চলচ্চিত্র জগতের নারী ও হত্যা রহস্যের। সাধারণত মাফিয়া ডন বা গডফাদারদেরকে ভাই ডাকে তাদের অনুগতরা, কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নামের সাথে ভাই শব্দটি মূলত তাদের বংশপদবী। 90-এর দশকে আজিজ মোহাম্মদ ভাই এমবি ফিল্মসের ব্যানারে চলচ্চিত্র প্রযোজনায় এসেই নিজের আধিপত্য বিস্তার করেন। পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, মিডিয়া মালিক ও সাংবাদিকরা সমীহ করে চলত তাকে। এরশাদ সরকারের আমলে তিনি একবার গ্রেপ্তার হন। প্রচলিত আছে এক নারী নিয়ে দ্বন্দ্বের কারণে এরশাদ তাকে গ্রেপ্তার করিয়েছিলেন। তবে তিনি ব্যাপকভাবে আলোচনায় আসেন 1997 সালে সে সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুর পর। এর 2 বছর পর ঢাকা ক্লাবে খুন করা হয় আরেক চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। সেই হত্যাকাণ্ডেও আজিজ মোহাম্মদ ভাই জড়িত থাকার অভিযোগ ওঠে। 1962 সালে আজিজ মোহাম্মদ ভাইয়ের জন্ম হয় পুরান ঢাকার আরমানিটোলায়। পারিবারিক সূত্রে আজিজ মোহাম্মদ ভাই ব্যবসায়ী, দেশে বিদেশে রয়েছে নানা রকমের ব্যবসা, আবার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার প্রমাণও পাওয়া গেছে। কথিত আছে ভারতের পলাতক ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও রয়েছে তার ঘনিষ্ঠ সম্পর্ক। বর্তমানে আজিজ মোহাম্মদ ভাই সপরিবারে থাইল্যান্ডে থাকেন, সেখান থেকে ব্যবসা পরিচালনা করেন। তার স্ত্রী নওরিন মোহাম্মদ ভাই দেশে এসে এখানকার ব্যবসা দেখাশোনা করেন। ইদ্রিস আলম। সালমান ভাইয়ের একটি সিনেমা প্রচণ্ড ভালো লাগতো, জীবন সংসার, যেখানে তার অ্যাক্টিং, তারপরে তাদের যে রোম্যান্টিক সিনগুলো, ডায়লগগুলো এত টাচ করতো। আমি যখন প্রথম নায়িকা হই তখন আমি এই সিনেমাগুলোকে অনেক বেশি ফলো করেছি, তাদের অ্যাক্টিংগুলোকে ফলো করেছি। আজকে তো মহানায়কের জন্মদিন, কি বলবো, তারপরেও অনেক শুভকামনা, তার আত্মার অনেক শান্তি কামনা করি। আমাদের দেশীয় চলচ্চিত্রের এখন পর্যন্ত সবচেয়ে বেশি জনপ্রিয় যদি আমি ধরি, মৃত্যুর এত বছর পরেও, তিনি সালমান শাহ, যার আজকে শুভ জন্মদিন। তিনি এসেছিলেন আমাদের চলচ্চিত্রে, তিনি বিরাজ করছেন আমাদের চলচ্চিত্রে, তিনি আছেন আমাদের মাঝে, তিনি আছেন কোটি ভক্তের হৃদয়ে। তার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তিনি এখনও যেভাবে আছেন, আমি বিশ্বাস করি আগামী 100 বছর পরেও তিনি সবার মাঝে থাকবেন। শুভ জন্মদিন সালমান শাহ। শুভ জন্মদিন। উপর থেকে যদি শুনতে পান, বলবো যে যদি বেঁচে থাকতেন, যদি সামনে দাঁড়িয়ে থাকতেন, কিভাবে উইশ করতাম আল্লাহ জানে। বেঁচে গেছেন, পাগলামি দেখছেন না। তো অনেক অনেক শুভ জন্মদিন। যেভাবেই থাকেন ভালো থাকেন। বাইরে উঠানের মধ্যে চাচি নজরুল, সোহানুর রহমান, সোহান, রাজীব এরা সব জড়িত।
এই সুকুমার রঞ্জন এরাই কিন্তু ইন্ডিয়ান মানুষ দিয়ে এরা সামিরার সাথে পুরো গ্রুপ হইয়া এরাই মাস এরা এখানে ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জড়িত, দুইটা একটা মানুষ ছাড়া। আচ্ছা আমি তো জানি না, আমি বারান্দায় পরে লুড়োপুটি খাচ্ছিলাম, তখন দেখলাম রাজীবের বউ দেবী পরে দেখছি আমি, প্রথম তো আমার মনে নাই, আমার পাশে বসা ছিল এই দেবী, কিন্তু পরে আমার নামে অনেক বাজে কথা বলছে, তাকে দিয়ে বলানো হয়েছে। যাও এই দেবী আমাকে নিয়ে বসা ছিল, হঠাৎ আমার মনে হয়েছে যে আমার হাজবেন্ডকেও দেখছি না, আমার ছোট ছেলেটা নাই এখানে। আমি দৌড়ে উঠে গেছি, গিয়ে মর্গের দিকে ঢুকে দেখি আমার ছেলে ওখানে বসা, ওরা কি লিখতেছে ওই কোনার মধ্যে একটা রুমে, আর ইমন শোয়া। আমি ইমনকে দেখে তো কেন্দ্রে পাগল হয়ে চিল্লাই গিয়ে ওকে ধরে বুঝলাম যে আমার একটা তো গেছে গিয়ে, তুই তুই এখানে কি ওনে নিয়ে কি করো। ওই হাত থেকে পুলিশের আমি ওকে কেড়ে নিয়ে ওই আমার ছেলে শাহরান আর ওর বন্ধু আহরার ছিল, ওকে দুজনকে নিয়ে কার হয়ে বার করে আনছি, এনে বলছি তোর আব্বা কই, বলে ওই যে ওই রুমে আব্বা। তো রুমে ঢুকে দেখি পুলিশ অফিসার অনেকেই দাঁড়ানো, আর টেবিলে আমার হাজবেন্ড কাঁদতেছে, চোখ বায়া পানি পড়তেছে, চিৎকার করতেছে, আর একটা কাগজ টেবিলের উপর রাখা, অনেক কিছু লেখা, আর বলতেছে এখানে সই করেন। আমি তখন বলছি কিসের সই, কেন সই, যে বলে আপনার ছেলে মারা গেছে, এটা সই, এটা একটা অপমৃত্যু হয়েছে। আমি আমার ছেলে মারা গেছে, আমি আবার দেখাবো, আমি মানি না আমার ছেলে মারা। আমি তো তখন পুরো পাগল, আমি বলছি আমি সিএমএইচে নিয়ে যাবো, এই তুমি কিছু করবে না, তুমি কিছু লিখবা না এখন, আমি বারে বলতেছি। ওরা কিন্তু আমি বের হয়ে আসার পরেই ওনার কাছ থেকে সই নিছে। এই যে এজাহারটা দিতে হয় মানুষ মারা গেলে, এটা কিন্তু আমার হাজবেন্ড লেখে নাই, এটা লেখছে পুলিশ, লেখে তারপরে ওখানে সই নিছে উনার। এটা পরে অনেকদিন পরে একজন সিনিয়র লয়ার উনি বলছেন, এটা তো বলছে একজন ম্যাজিস্ট্রেট সাক্ষী দিয়ে দিয়েছেন আপনার হাজবেন্ড। আমি ম্যাজিস্ট্রেট সাক্ষী দিবে কেমনে, সে তো দেখে নাই, তার ছেলের পোস্টমর্টম তো সে দেখে নাই, এটা তো তারাই লিখে সই নিছে, ওরা লিখছে অপমৃত্যু। আর এই মামলাটা এতদিন টানার কারণটা হলো এই অপমৃত্যু মামলা, এখনো তারা মার্ডার মামলায় নিল না। আমরা এরপরে আমার হাজবেন্ড মার্ডার মামলা করেছে, তখন ডিসিডিবি বদলুল করিম বললো যে আমরা যে ইনভেস্টিগেশন করছি অটোমেটিক এটা মার্ডার মামলায়, এইভাবে বলতে মামলায় নিয়ে যাবে, রাজপন্থ নেওয়া হইলো না। ওইভাবে চলতেই কিন্তু পিবিআইতে আসলো, এবং আমরা তখন চাইছিলাম কার কাছে জানি না, পুলিশের কাছে একবার চাইলে আনলাম, পুলিশের আমি এই জন্য করলো না, যাদের ডাকার কথা, যেমন একজন পুলিশ একজন সাক্ষী দিতে রাজি হয়েছিল, পুলিশ দিল, তাকে ডাকা হয় নাই, এভাবে অনেকেই কোনো সাক্ষী তারা ঘটনাটা আমি বলি, আমি আপনার মার্ডার মামলা অপমৃত্যু মামলা করে রাখছে, এটা মার্ডার মামলা এখনো ওইভাবেই আছে কিনা জানি না, তো আমি এটা আমার অ্যাডভোকেট বলতে পারবে। আচ্ছা আমি বলি আমি আপনার সাথে আমি এটা করবো দেখে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, আইনজীবীর সাথে কথা বললাম, আমি শুনতে পাচ্ছি না কথা, পুলিশের ঊর্ধ্বতন একজনের সাথেও কথা, আপনি শুনছেন না? হ্যালো জি। আচ্ছা রুবি চৌধুরীর যে বক্তব্যটা দেখেন, যাদের মানসিক সমস্যা থাকে তাদের সবচাইতে বড় একটা লক্ষণ হচ্ছে সে নিজেকে কখনো মানসিক সমস্যা আছে এটা বিশ্বাসই করবে না, সে বলবেও না, ডাক্তারের কাছে যেতে চাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় সিমটম। তিনি নিজে এসে বলছেন যে আমি পাগল, এটা কোনো পাগল জীবনে কোনদিন বলি, এটা সবচেয়ে বড় সিমটম। তখন সামিরার বাবা আমেরিকায় গেল, আমরা জানি, ফেসবুকে আসলো যে কি হক ইয়েতে গেছে, সামিরার বাবা আমেরিকায় গেছে, এবং তখন আমরাও বলেছিলাম যে সে ওকে হাত করতে গেছে এবং ভয় দেখাচ্ছে, সে কিন্তু পরে আবার বলছে। না খালাম্মা, একটা সত্যি কথা বলি, সেটা হচ্ছে আপনার ছেলে বলে আপনার খুশি করার জন্য না, আমি নিজে বাংলা সিনেমা দেখি না। সালমান শাহ যখন বেঁচে ছিল তখন আমরা অনেক ছোট, তখন দেখেছি তার সিনেমা দেখেছি, ওই সময় টাকা চুরি করে, বাবার পকেট থেকে টাকা চুরি করে নিয়ে ভিসিআর দেখেছি। তো এই মানে ওর যে একজন ব্যক্তি বক্তব্য দিলেন যে ওনাকে মনে হয় না যে উনি ওই সময়ের নায়ক, উনি মনে হয় আরো 50 বছর পরেও উনি তখনকার সাথেও খাপ খাইয়ে নেয় একজন নায়ক হতেন, মানে ওনার স্টাইল, কথা বলার ব্যাপারটা আমি বলো, যখন ওই যে ছেলেটা বললাম না আমার বিপক্ষে বলছে, খুলনার একটা ছেলে, যখন জুতা কিনতে যেতাম খুঁজতাম কি একটা জুতা হোক, কম দামি হোক, আমি এখনো 50 টাকার কাপড় পরতাম তখন, ওইটা তখনকার 50 টাকা অনেক টাকা, কিন্তু 50 টাকায় কেউ কাপড় কিনতো না, তো মনে করে একটা কাপড়ই পরবো, আমি অত দামি আমি পছন্দ করি না, একটা এক্সক্লুসিভ। সালমান শাহকে ওইরকম, যেমন চুল একবার পড়ে যাচ্ছে, তখন আমি বলছি দেখো বয়স হইলে আবার সোহেল রানা হয়ে যেও না, তো বলছি কেন আম্মা এটা বললা, আমি না সোহেল রানা সাহেব দেখছো না চুল পড়ে গেছে, উনি উইক লাগাইছে, ওনাকে মানায় না, উইক লাগাবার দরকার নাই, চুল পড়ে গেলে পড়ে যাবে, তুমি স্কার্ট বাড়বা, টুপি পরবা, এই কিন্তু স্টাইল আনলো। এটা আমার এই যে প্রত্যেকটা দিন আমার ছেলে এখনো সারান খোটা দেয় আমারে, তোমার ওই ছেলে তো তোমার সব কথা শুনতো, ওই জন্য এখনো মানুষের কাছে রয়ে গেছে। প্রত্যেকটা জিনিস ছোটবেলা গান শিখাইতাম, 50 পয়সা দিতাম, 100 টাকা দিতাম, তারপরে 500 টাকা, তারপর বলছি আর পারতাম না, তুই করলে কর, না করলে না, এইরকম একটা গান রেকর্ড করতো, করে এসে আমাকে ডাক দিত, ওই যে ডলি জোহর বলতেছে আমার নাম ধরে ডাকতো, নীলা চৌধুরী বলতো, তারপরে সামিরা বলতেছে ডলি আন্টিও জানে মাকে মা বলে ডাকতো না, আরে মাকে মা বলে ডাকতো না তো তুই আম্মা ডাকলি কেমনে,
ঘরের মধ্যে বাচ্চাকে মানুষ শাসন করে না? আচ্ছা, সামিরার যখন বিয়ে হয়েছে আমরা জানতাম না, ও পাগলামি করতেছে, ভয় পাচ্ছে, কানলে ও টেলিফোন দেয়, চলে যায়। আমার বোন খুব ভক্ত ছিল নারিন্দার পীরের। একদিন আমাকে জোর করে নিয়ে গেছে ইমনকে সুদ্দা নারিন্দার পীর সাহেবের কাছে, উনি আজকে নাই। উনি দেখে ওকে বললেন, অনেক বুঝাইছেন আর বলছেন যে বাবা পাগলামি করে না, এই মেয়েটাকে তুমি যদি ঘরে তুলে আনো তাহলে তুমি কিন্তু মারা পড়বা, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। আমি জানি না উনি কেমনে বলছিল, কিন্তু ঘটনাটা তাই হলো। পরে সে বাসায় এসে বলল যে আমার বন্ধু প্রিন্স ওদের বাসায় আমাকে তো ইয়ে করে বিয়ে করাই দিছে। পরে আমরা আবার কোর্টে ইয়েতে গিয়া উত্তরে গিয়ে এক জায়গায় আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলছি, আমি তো এখন সরতে পারবো না। তখন আমি কি করতে পারি বলো? একদিন দুপুরবেলা এরকম দুইজন আসছে আমার বাসায়, বেল দিছে। তো কলেজ স্কুল থেকে আসছে, আমি মনে করছি কলেজ থেকে। দরজা খুলে দেখি সামিরার সাথে, তখন তো আমি চিনি না। তো কে আমি নিয়ে ড্রয়িং রুমে বসাইছি, তো দুজন কথা বলতেছে। তো হঠাৎ সময় দিকে আমি ঘরে এসে কাজের বউকে বলছি ভাত লাগাও, ভাত খাবো। যাওয়ার পরে বলতেছে কি যে এই তুমি বলো। আমি এতক্ষণ কোথায় ছিলা, তোমাকে আমি ফোন দিলাম এতবার, তোমার ফোন ধরলা না। তো বলতেছে যে আমি ইন্দিরা রোডে ছিলাম। ইন্দিরা রোডে কেন? বলে পিঙ্ক কালারের একটা বাড়ি দেখছি, আমরা বাড়ি ভাড়া নিবো। আমি কেন? বলে এই তুমি বলো, তুমি বলো। তো ও বলে তুমি বলো। এই বলতে বলতে আমি বললাম তুমি বলো, ও ছেলেকে বলছি। তো উঠে বলে আম্মা আমি ওকে বিয়ে করে ফেলছি। বিশ্বাস করো, আমি বললাম তুমি কি এটা সিনেমার ডায়লগ দিছো আমারে, নাকি ঠাট্টা তো করো আমার সাথে বন্ধু, নাকি মস্কারা করতেছো তুমি আমার সাথে? বলে না আম্মা, একদম সিরিয়াস। চুপ হয়ে গেছে, মাথা নিচু করে বলছে না আম্মা আমি সরি, তোমাকে বলতে পারি নাই। শুনে আমি কি করবো, আমি দৌড়ে এসে বাথরুমে, বিশ্বাস করবা না, উপরে শাওয়ার ছিল ওই কাপড়ের মাথার উপরে, মানে পানি ঢালছি অনেকক্ষণ, কিচ্ছু বলতে পারি নাই। মাটিতে অনেকক্ষণ বাথরুমে বসে রয়েছি। তারপরে কাপড় বদলাই উঠে গিয়ে কিচ্ছু বলি নাই, ওদের সাথে দেখা করে নেই, খানা দিছি, খাওয়াইছি। তারপর বলছি ওকে পৌঁছাই দিয়ে আসো। ইন দ্য মিন টাইম ও বাসায় আসছে, ওর বাবা আসছে। তো বাপকে কেমনে বলবো? ও তো পায়ে পড়তেছে আমাকে বলার জন্য, সে বলবে না। অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া দিয়ে যখন আমি বললাম যে তোমার সঙ্গে আমার একটু কথা আছে, বলে তুমি তো এত মুড করে এত মোশন করে তো কোনোদিন কথা বলো না, কি হয়েছে, কি বলবা? তো আমি বললাম তুমি একটু শান্ত হয়ে তুমি বসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলে এমন কি জরুরি কথা যে তুমি আমাকে এত উপনীতা করতেছো? তা আমি বললাম যে যদি মনে করো তুমি এখন আমি মরে গেছি বা সালমান শাহ ইমন বিয়ে করে ফেলছে, তখন তুমি কি মনে করবা? বলে এটা মস্কারেরও তো একটা সীমা আছে না, ইমন এখন বিয়ে করবে কেন? এই কথার উপরে আমার আর হয়নি। আমি বললাম হ্যাঁ ইমন বিয়ে করে ফেলছে। হায় খোদা, চোখ দুটা লাল হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বলে ইমন ডাক দেওয়া শুরু করছে, ইমনকে গুলি করে মেরে ফেলবে। আমি ওকে জড়াই ধরছি, করতেছে, ও বসে গিয়ে কান্দা শুরু করলো। ইমন এটা কি বলো, ইমন তুমি এটা কি বলো? আমি তখন ওকে জড়াই ধরে আমি শান্ত করলাম। আমি বললাম আচ্ছা বাদ দাও, যদি একটা মেয়ে এসেই থাকে আমাদের ঘরে, আমাদের তো কোনো মেয়ে নাই, তো ঠিক আছে আমরা মেনে নিবো। ও পছন্দ করছে, ঠিক আছে আমরা মেনে নিবো। আমার ছেলেকে তো আমি ফেলাই দিতে পারবো না। ও পছন্দ করছে, আমিও পছন্দ করলাম, তুমিও মেনে যাও। ও আমাকে আর ইমনকে জড়াই ধরেছে, আমরা তিনজনে কাঁদলাম কতক্ষণ। এসব কি ভোলা যায়? সব ভোলা যায় না। নাই শয়তান। সবাই ভিডিওটা দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন বাংলা সিনেমার অমর নায়ক চিত্রনায়ক সালমান শাহ প্রসঙ্গে। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখুন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।